বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 9 ডিসেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষার আজকে তামাদি আইনের প্রথম ক্লাস। এবং প্রিলিমিনারি পরীক্ষায় তামাদি আইন থেকে 10টি প্রশ্ন হয়ে থাকে, 10টা প্রশ্নে 10 মার্ক। তামাদি আইন আমরা এখানে যে প্রস্তুতি নিব, ধারা তো প্রতিটা ধারা পড়বো এবং অনুচ্ছেদ যা আছে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো পড়বো। তাতে আপনি যদি আমরা যতটুকু পড়ছি এটা যদি মাথায় রাখতে পারেন, ইনশাল্লাহ মিনিমাম 7 এখান থেকে পাওয়া সম্ভব। 10-এ 7 মানে অনেক বড় ব্যাপার। তো এটা পাবেন ইনশাল্লাহ। তো আমরা পড়া শুরু করি। যে তামাদি আইন যে বিস্তারিত দেখেন, প্রথমে আসি প্রাথমিক আলোচনা। এখানে পড়ার আগে আচ্ছা, যে তো তামাদি আসলে কি? তামাদি একটা আরবি শব্দ। তামাদি শব্দের অর্থ হলো নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়া। নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট মেয়াদ অতিক্রান্ত হওয়া। তামাদি একটা কি শব্দ? আরবি শব্দ। এবং তামাদি আইন কেন প্রয়োজন? তামাদি আইন প্রয়োজন এই জন্য যে একটা মামলা যদি আজীবন করা যায়, তাহলে এই মামলার সময়সীমা কোনো দিন শেষ হবে না। তো তামাদি আইনে একটা নির্দিষ্ট সময় বলে দিছে যে এই সময়ের মধ্যে মামলাটা করতে হবে, এই সময়ের মধ্যে আপিলটা করতে হবে, এই সময়ের মধ্যে রিভিশনটা করতে হবে। এর মধ্যে যদি আপনি মামলা, আপিল বা দরখাস্ত এগুলো না করেন, এই সময় শেষ হয়ে গেলে পরবর্তীতে আর দায়ের করতে পারবেন না। এবং এই তামাদি আইন দেওয়ানি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, ফৌজদারি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য। তবে এখানে একটা বিষয় মনে রাখতে হবে, তামাদি আইন মূল ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য না। মূল ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে প্রযোজনের অর্থ হলো যে তামাদি আইনে ফৌজদারি মূল মামলা দায়েরের ক্ষেত্রে 50 বছর পরেও একটা ফৌজদারি মূল মামলা দায়ের করা যায় যদি আপনার যৌক্তিক কারণ থাকে। কিন্তু দেওয়ানি মামলার ক্ষেত্রে আমরা পড়বো, দেওয়ানি মামলায় প্রতিটা মামলা দায়েরের একটা নির্দিষ্ট তামাদি মেয়াদ আছে। এজন্য যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে তামাদি আইন কি দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ অবশ্যই প্রযোজ্য। তবে এটা মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না, মূল ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে। বাট ফৌজদারি মামলার যে আপিল, রিভিউ, রিভিশন, ফৌজদারি মামলা যদিও রিভিউ নেই, আপিল, রিভিশন বা অন্যান্য দরখাস্তের ক্ষেত্রে আবার তামাদি মেয়াদ প্রযোজ্য। আর তামাদি আইন দেওয়ানি মামলা বলেন, দেওয়ানি মামলার অন্যান্য যত কার্যক্রম আছে সব ক্ষেত্রেও প্রযোজ্য। তো আমরা পড়া যদি শুরু করি, দেখেন যে প্রারম্ভিক, প্রতিটা বইয়ে বানান ভুল এখানে। এখানে অ্যাকচুয়ালি হবে হচ্ছে প্রারম্ভিক, পয়র ফলা আকার র, তারপরে হলো ময় ভয় রস্যি আর ক, প্রারম্ভিক। তো প্রারম্ভিকে যদি দেখেন যে গোল দিবেন 1859 সালের আগে ভারতে একক কোনো তামাদি আইন ছিল না। অর্থাৎ ভারতে একবার 2013 সালের পরীক্ষায় প্রশ্ন এসেছে যে সর্বপ্রথম তামাদি আইন প্রণয়ন করা হয় কত সালে? 1859 সাল। কত সাল বলেন? 1859 সাল। এতটুকু মনে রাখলেই হবে। তারপরে আম, কোম্পানি আদালতে প্রযোজ্য বিভিন্ন ধরনের আইন যা তামাদি, এগুলো দরকার নাই। আহ, আনার 1859 আইনে অভিন্নতা আনার জন্য 1859 সালে সর্বপ্রথম তামাদি আইন পাশ করা হয়। এই আইনটি আন্ডারলাইন করেন 1862 সালে কার্যকর করা হয়। অর্থাৎ সর্বপ্রথম তামাদি আইন পাশ হয় কত সালে? 1859। আর সেটা কার্যকর হয় 1862। পরবর্তীতে 1859 সালের তামাদি আইনের পরিবর্তে 1871 সালে তামাদি আইন প্রবর্তন করা হয়। 1871 সালে তামাদি আইনে গোল দিবেন সরকার কর্তৃক যে কোনো মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ কত বছর ছিল? 60 বছর। সরকার কর্তৃক যে কোনো মামলা দায়েরের তামাদি মেয়াদ 1871 সালের আইনে কত বছর ছিল? 60 বছর। 1871 সালের পরিবর্তে 1877 সালের তামাদি আইন প্রবর্তন করা হয়। তাহলে প্রথমে বানানো আনলো 1859, তারপরে আবার 1871, তারপরে কত? 1877। সর্বশেষ আন্ডারলাইন করবেন 1908 সালে পুনরায় তামাদি আইন প্রবর্তন করা হয়, যা বর্তমানে বাংলাদেশে প্রযোজ্য। তাহলে বর্তমানে যে তামাদি আইন আমাদের দেশে আছে, এটা প্রযোজ্য, এটা প্রণয়ন করা হয় কত সালে? 1908 সালে। এবং যদি দেখেন, এটা হলো 1908 সালের আহ দেখেন 1908 সালের 9 নং আইন। কয় নং আইন? 9 নং আইন। এবং আইনটি 1909 সালের 1লা জানুয়ারি হতে
কার্যকর হয়। এই আইনটা কার্যকর হয় 1909 সালের কত জানুয়ারি? পয়লা জানুয়ারি। তো তাহলে আমার এখানে কি মনে রাখতে হবে, যে তামাদি আইন সর্বপ্রথম প্রণয়ন করা হয় 1859 সালে, এরপরে আবার প্রবর্তন হয় 1871, আবার প্রবর্তন হয় 1877, আবার প্রবর্তন হয় 1908, এবং 1908 সালে যেটা পাস হয় সেটা কার্যকর হয় 1909 সালের পয়লা জানুয়ারি। বুঝছেন? এবার আমরা একটু চলে আসি আপনার ডান সাইডে তথ্যচিত্র। তামাদি আইন একটি পদ্ধতিগত আইন, আন্ডারলাইন করেন। তামাদি আইন একটা পদ্ধতিগত আইন। পদ্ধতিগত আইনের ইংরেজি প্রসিডিউরাল ল, অ্যাডজেক্টিভ ল। প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। পদ্ধতিগত আইন এই বিষয়টা আসলে কি একটু বুঝতে হবে। দেখেন, আমি যখন সাক্ষ্য আইন শুরু করছিলাম তখন বলছিলাম, আবারও বলি, এই যে যে বাংলাদেশ বার কাউন্সিলের যে 7টা আইন আমরা পড়তেছি, এই 7টা ছাড়াও অন্যান্য যে আইন আছে, এই আইন সমগ্র আইনের দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো পদ্ধতিগত আইন, আর একটা হলো সাবস্টেন্টিভ ল বা আপনার তত্ত্বগত বা মূল আইন। যে আইনে মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করছে সেটার বলে পদ্ধতিগত আইন। আর যে আইনে শুধু শাস্তি বা প্রতিকার নিয়ে আলোচনা করছে সেটা হলো সাবস্টেন্টিভ ল। তো সেই হিসাবে শুধুমাত্র সাবস্ট্যান্টিভ ল আপনাদের 7টা বিষয়ের মধ্যে দুইটা, দেওয়ানির ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইন, আর ফৌজদারির ক্ষেত্রে দণ্ডবিধি। কারণ এই দুইটা আইনে সুনির্দিষ্টতে যে দলিল বাতিল, দখল পুনরুদ্ধার, নিষেধাজ্ঞার মামলা কি কেমনে করে, মানে এই ধারাগুলো আছে। বাট এই মামলাগুলো কিভাবে করা হবে, কিভাবে বিচার হবে, কিভাবে অনুসন্ধান হবে, কিভাবে মানে বিচার হবে, আপিল হবে, কিভাবে আপনার সাক্ষ্য গ্রহণ হবে, এই সব কিছু বলা আছে দেওয়ানি কার্যবিধিতে। তাহলে দেওয়ানি মামলার ক্ষেত্রে সাবস্ট্যান্টিভ ল হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন, আর প্রসিডিউরাল ল হচ্ছে দেওয়ানি কার্যবিধি। আবার ফৌজদারি মামলার ক্ষেত্রে দণ্ডবিধি হচ্ছে মূল আইন, সাবস্ট্যান্টিভ ল, আর প্রসিডিউরাল ল হচ্ছে ফৌজদারি কার্যবিধি। কারণ দণ্ডবিধিতে শাস্তি আছে, ধারা আছে, সংজ্ঞা আছে, শাস্তি আছে। কিন্তু একটা খুনের মামলার শাস্তি আছে 302 ধারায় দণ্ডবিধির, কিন্তু খুনের মামলা কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, কিভাবে বিচার হবে, কিভাবে অনুসন্ধান হবে, এইগুলা দণ্ডবিধিতে নাই। এগুলো আছে কোথায়? ফৌজদারি কার্যবিধিতে। তাহলে ফৌজদারি কার্যবিধি হচ্ছে প্রসিডিউরাল ল, এবং দণ্ডবিধি হচ্ছে কি? সাবস্ট্যান্টিভ ল। এখন ওই দুইটা তো পাইলাম, ফৌজদারি দণ্ডবিধি এক এক সূত্রে গাঁথা, আর দেওয়ানি সুনির্দিষ্ট প্রতিকার আইন এক সূত্রে গাঁথা। এখন আমরা সাক্ষ্য আইন শেষ শেষ করছি। সাক্ষ্য আইন উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। সাক্ষ্য আইন দেওয়ানির সাথেও লাগবে, ফৌজদারি ক্ষেত্রেও লাগবে। তার মানে সাক্ষ্য আইন একটা প্রসিডিউরাল ল। কি ল? প্রসিডিউরাল ল। ঠিক একই ভাবে তামাদিও দুইজনের সাথেই লাগবে, দেওয়ানিরও লাগবে, ফৌজদারিও লাগবে। তাহলে তামাদি আইন একটা কি আইন? প্রসিডিউরাল ল। বুঝতে পারছেন? তাহলে যারা এতটুকু বুঝেন না তার জন্য খুব সহজ, যে আমাদের বাংলাদেশ বার কাউন্সিলের যে 7টা আইন আছে এর মধ্যে সাবস্ট্যান্টিভ ল কয়টা? দুইটা। কি কি? দণ্ডবিধি আর একটা কি? সুনির্দিষ্ট প্রতিকার আইন। তাহলে তথ্যচিত্রের পরের অংশটা দেখি, দেখেন যে 1859 সালে সর্বপ্রথম তামাদি আইন পাশ করা হয়। সর্বপ্রথম তামাদি আইন কার্যকর হয় কত সালে? 1862 সালে। বর্তমানে বাংলাদেশে প্রযোজ্য তামাদি আইন 1908 সালের, একটু নিচে লেখা রাখেন, 7 আগস্ট। পাইছেন? 1908 সালের কত আগস্ট? 7 আগস্ট পাশ করা হয়, এবং এটা 1909 সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হয়। তাহলে এটা পাশ করা হয় 1908 সালের কতই আগস্ট? 7ই আগস্ট। আর কার্যকর হয় 1909 সালের পহেলা জানুয়ারি। এবং এখানে একটু লিখে রাখেন, মোট অংশ বা পার্ট 5টি। তামাদি আইনের মোট অংশ বা পার্ট কয়টা? 5টি। উনিশশো আট, ওই যে লেখা আছে 7 আগস্টের, 1908-এর নিচে লিখবেন যে 7ই আগস্ট। তামাদি আইনের ধারা লেখা আছে না? দেখেন, তামাদি আইনের ধারা 29টি ধারার মধ্যে 3 থেকে 25 ধারা সমূহে গোল দিবেন। 29টি ধারার মধ্যে 3 থেকে 25 ধারা সমূহে তামাদি মেয়াদ গণনার পদ্ধতি, যেমন কোন কোন সময় বাদ দিয়ে বা কোন সময় যোগ করে তামাদি মেয়াদ গণনা করতে হবে,
তামাদির জন্য নির্ধারিত সময় পর মোকদ্দমা দায়ের করলে তার ফলাফল, তামাদি বিলম্ব মওকুফ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে, এবং 26 থেকে 28 দ্বারা আলোচনা করেছে প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন কি সামনে বোঝাচ্ছি। তো তার আগে আমরা চলে আসি তামাদি আইনের তফসিল। আর তার আগে একটু বলে রাখি, তামাদি আইনের মোট ধারা 32টা, কিন্তু বর্তমানে বলবৎ আছে 29টা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে মোট ধারা কয়টা, 32টা, কিন্তু বর্তমানে বলবৎ আছে কয়টা, 29টা। তামাদি আইনের তফসিল লেখা আছে, এখানে একটু লিখে রাখেন মোট তফসিল 3টি। মোট তফসিল 3টি, ব্র্যাকেটে লিখে রাখেন বাতিল 2টি। তামাদি আইনের মোট তফসিল 3টি, বাট বর্তমানে বাতিল আছে কয়টি, 2টি। তাইলে বলবৎ আছে কয়টা, একটা। তো এর মধ্যে দেখেন, তামাদি আইনের প্রথম তফসিলে বা ফার্স্ট শিডিউলে মকদ্দমা, আপিল বা আবেদন দায়েরের তামাদি মেয়াদ উল্লেখ করা হয়েছে। প্রথম তফসিলে গোল দিবেন মোট 183টি অনুচ্ছেদ আছে। বা মোট তফসিল কয়টা, তিনটা। বর্তমানে বলবৎ আছে কয়টা, একটা। কোন তফসিল বলবৎ আছে, প্রথমটা। প্রথম তফসিলে মোট অনুচ্ছেদ আছে কয়টা, 183টা। তো এক নজরে তামাদি আইন আছে আপনাদের বইতে। এখানে দেখেন ধারা 29টি, 3টি বাতিল, তাহলে মোট ধারা হয় কয়টা, 32টি। মোট ধারা, যদি প্রশ্ন আসে যে মোট ধারা কয়টা, 32টা, কিন্তু বর্তমানে বলবৎ আছে কয়টা, 29টি। বাতিল কয়টা, তিনটা। আর এই জায়গার তফসিল দেখছি একটি, বাট অ্যাকচুয়ালি তফসিল কয়টা, 3টি। বাকি 2টা বাতিল করা হয়েছে, আর বলবৎ আছে প্রথম তফসিল। আর প্রথম তফসিলে অনুচ্ছেদ আছে কয়টা, 183টা, 183টা। এখন যদি বলেন যে স্যার, ধারার সাথে অনুচ্ছেদের পার্থক্য কি, ধারা তো আছে, আবার অনুচ্ছেদ থাকার কি দরকার হলো। ভাই, ধারায় হলো বিভিন্ন প্রসিডিউরাল ম্যাটার বলছে, যে অমুক অমুক বিষয়গুলো, তামাদি মেয়াদ গণনা কিভাবে হবে, কোন কোন সময় বাদ দিতে হবে, কখন বিলম্ব মওকুফের আবেদন করতে হবে, এইগুলা। কিন্তু কোন মামলা, আপিল বা দরখাস্ত কত দিনের মধ্যে দায়ের করতে হবে, এই যে যে সময়, এই সময়গুলো সম্পর্কে আলোচনা করছে 183টা অনুচ্ছেদে। যে মামলা দায়েরের সময়, অমুক মামলার সময় কত, তমুক মামলার সময় কত, অমুক আপিলের সময় কত, তমুক রিভিশনের যদিও নাই, তমুক দরখাস্তের সময় কত, এই সকল কিছু দায়েরের যে নির্দিষ্ট সময়, এইগুলা বলছে কততে, অনুচ্ছেদে, 183টা অনুচ্ছেদে। তো এই 183টা অনুচ্ছেদকে 3 ভাগে ভাগ করছে। যাদের বইতে নাই সমস্যা নাই, এমনি শুনেন। প্রথম 183টা অনুচ্ছেদের 1 থেকে 149 অনুচ্ছেদ পর্যন্ত বলছে মকদ্দমার মেয়াদ। কোন মকদ্দমা, দেওয়ানি মকদ্দমা, দেওয়ানি মূল মামলা। 1 থেকে 149 অনুচ্ছেদ পর্যন্ত বলছে যে কোন দেওয়ানি মামলা কত দিনের মধ্যে দায়ের করতে হবে। যেহেতু আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ছি, একটু মনে করাই দিই। ধরেন ওই জায়গা আছে যে দলিল বাতিলের মামলা করতে হবে 91 অনুচ্ছেদ অনুসারে 3 বছরের মধ্যে, মনে আছে কিনা। দলিল সংশোধনের মামলা করতে হবে 95 96 অনুচ্ছেদ অনুসারে 3 বছরের মধ্যে, মনে আছে কিনা। এরপরে আমরা পড়ছি যে 9 ধারার মামলা করতে হবে 3 অনুচ্ছেদে 6 মাসের মধ্যে। তাহলে মূল মামলা দায়েরের তামাদি মেয়াদ সম্পর্কে আলোচনা করছে প্রথম তফসিলের কোন ভাগে, প্রথম ভাগে। প্রথম ভাগ সমান সমান কত থেকে কত অনুচ্ছেদ। তাহলে এখানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে তামাদি আইনের সকল অনুচ্ছেদ সমূহ কোন তফসিলে আছে। প্রথম তফসিলে কয় ভাগে ভাগ করছে, 3 ভাগে। প্রথম ভাগ কত থেকে কত অনুচ্ছেদ, 1 থেকে 149 অনুচ্ছেদ। প্রথম ভাগে 1 থেকে 149 অনুচ্ছেদে কিসের তামাদি মেয়াদ বলছে, দেওয়ানি মূল মামলার তামাদি মেয়াদ। তারপরে দেখেন অনুচ্ছেদ 150 থেকে 157, 150 থেকে 157, এটা হলো 150 থেকে 157 আপিলের মেয়াদ। আপিলের তামাদি মেয়াদ। যদি বলেন স্যার কোন আপিল, দেওয়ানি ফৌজদারি উভয়, তাহলে আপিল কতদিনের মধ্যে দায়ের করতে হবে, এটা বলছে 150 থেকে 157 অনুচ্ছেদে। এরপরে আমরা চলে আসি প্রথম তফসিলের তৃতীয় ভাগে। তৃতীয় ভাগ হলো 158 থেকে 183 অনুচ্ছেদ। এই জায়গা বলছে দরখাস্তের মেয়াদ। কোন দরখাস্ত কতদিনের মধ্যে দায়ের করতে হবে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে 158 থেকে 183। তাহলে আমার মনে রাখতে হবে ভাই, আবারও বলি যে তামাদি আইনের যে 183টা অনুচ্ছেদ কয় ভাগে ভাগ করছে, 3 ভাগে। মামলার তামাদি মেয়াদ বললে 1 থেকে 149,
আপিলের তামাদি মেয়াদ বললে 150 থেকে 157, আর দরখাস্তের তামাদি মেয়াদ বললে 158 থেকে 183। আশা করি বুঝতেন। জি, একত্রিশ বত্রিশ। হ্যাঁ, সর্বশেষ তিনটা। একজন জিজ্ঞেস করছে বাতিল ধারা কয়টা, 30, 31, 32। বিগত বছর প্রশ্ন দেখেন, 2013 সালে এসেছিল যে তামাদি আইন সর্বপ্রথম আইনে পরিণত হয় কত সালে? 1859 সালে। দেওয়ানি মামলায় তামাদির বিষয়টি এ জায়গায় বলছে আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন। একটু বলে দিই, রেস জুডিকাটার বিষয়টি আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন, তামাদির বিষয়টি আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন। তো যদি বলেন আইন এবং ঘটনার মিশ্র প্রশ্ন, এই কথাটার অর্থ কি একটু বুঝাই। ধরেন আপনারা একজন বেদখল করছে, তাহলে যেদিন বেদখল করলো সেদিন থেকে মামলার তামাদি মেয়াদ গণনা কি শুরু হয়। আমরা নর্মালি জানি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের মামলা 9 ধারার মামলার তামাদি মেয়াদ 3 অনুচ্ছেদ অনুসারে কতদিন? 6 মাস। তাহলে শাকিল তানভীর রে বেদখল করছে, ওই দিন থেকে মামলা করতে হবে কয় মাসের মধ্যে? 6 মাসের মধ্যে। এই যে যে বেদখল করলো, যেদিন বেদখল করলো সেদিনই তো কারণ উদ্ভব হলো। এই বেদখলটা হলো ঘটনাগত প্রশ্ন, আর কারণ উদ্ভবের পর থেকে নির্দিষ্ট সময় মামলা করতে হবে, এটা হলো কি আইনগত প্রশ্ন। বুঝেন কিনা? আবার বলি যে হিজবুল সাহেব 50,000 টাকা পাবে আবুল হোসেন খানের কাছে। এখন আবুল হোসেন খান বললো যে ভাই আমি এই টাকা দিতে পারবো না। যেদিন বললো পারবো না সেদিন থেকে 3 বছরের মধ্যে মামলা করতে হবে। বললেন তো এই জায়গায় ঘটনাগত প্রশ্ন আর আইনগত প্রশ্ন কোনটা? ওই যে বললো যে আমি টাকা দিতে পারবো না, কারণ উদ্ভব হলো ঘটনাগত, আর নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা করতে হবে, এটা কি আইনগত। বুঝছেন? তাহলে তামাদি আইনে এটা আইন তামাদি মামলায় মানে দেওয়ান এই যে যে তামাদি একটা আইন ও ঘটনার কি প্রশ্ন? মিশ্র প্রশ্ন, এটা মনে রাখেন। আর একটু ক্লিয়ার করে দিব। এই মাহবুব সাহেব, বুঝতেন আইন ও ঘটনার মিশ্র প্রশ্ন? বলেন কি বুঝতেন। আমি একজনের কাছে যদি 50,000 টাকা পাই, জি, ওই টাকা যে আমি পাই, এই টাকাটা এই হচ্ছে একটা ঘটনাগত প্রশ্ন। আর এই যে টাকাটা আমি আদায় করব, ধরেন তামাদের এই 3 বছরের ভিতরে, এই যে বছরের যে 3 বছরের সময়টা, এটা হচ্ছে আইনগত প্রশ্ন। সহজ কথা বললে কোন মামলা যে কারণ উদ্ভব হলো, কারণ উদ্ভবটা হলো ঘটনাগত প্রশ্ন, আর নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা করতে হবে, এটাই কি আইনগত প্রশ্ন। আপনার বিরুদ্ধে একজন জাল দলিল তৈরি করছে, যেদিন থেকে আপনি জানলেন, এই যে যে জানলেন, এটা কি ঘটনাগত, আর জানার 3 বছরের মধ্যে মামলা করতে হবে, এটা কি? বুঝছেন না? সেলফ প্র্যাকটিসের 5 নাম্বার প্রশ্নটা দেখেন যে তামাদি আইনে মোট কতটি ধারা আছে? 27, 26, 28, 29। এ জায়গায় কোনো অপশনে 32 নাই, সো উত্তর হবে কি বলেন? 29। বাট অপশনে যদি 32 থাকতো তাহলে উত্তর হতো কোনটা? কোনটা বলেন? 32। বুঝছেন না? 8 নাম্বার প্রশ্নটা দেখেন যে মকদ্দমা আপিল বা আবেদন দায়েরের তামাদি মেয়াদ তামাদি আইনের ড্যাশ তফসিলে আছে। কোন তফসিলে আছে? প্রথম তফসিলে আছে। এবার আমরা চলে আসি তামাদি আইন এবং কিছু মৌলিক বিষয়। দেখেন, যে ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য এবং যে ক্ষেত্রে প্রযোজ্য না, দেওয়ানি মামলায় তামাদি আইন 1908 শুধুমাত্র দেওয়ানি কার্যক্রমে বা দেওয়ানি আন্ডারলাইন করেন মূল মকদ্দমা, দেওয়ানি মূল মকদ্দমারে বলে সুট। কি বলেন? সুট, SUIT।
মূল মামলারে বলে সুট। তাহলে তামাদি আইন দেওয়ানি মূল মামলা, আপিল, রিভিউ, আবেদন ইত্যাদির ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে দেওয়ানি যা যা আছে সবকিছুর ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু ফৌজদারি মামলা যদি দেখেন, ফৌজদারি মূল মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। আন্ডারলাইন করে 3টে স্টার দেন। ফৌজদারি যে মূল মামলা, মানে মূল একটা হত্যা মামলা দায়েরের ক্ষেত্রে হত্যা মামলা কতদিনের মধ্যে দায়ের করতে হবে এই বিধান কিন্তু ফৌজদারি কার্যবিধিতে নাই বা তামাদি আইনে নাই। অর্থাৎ ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য দায়েরের ক্ষেত্রে, কিন্তু বিশেষ ফৌজদারি কার্যক্রম যেমন আপিল দায়েরের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু ফৌজদারি আপিলের ক্ষেত্রে আবার তামাদি মেয়াদ প্রযোজ্য। সো যদি আপনারে বলে যে তামাদি আইন নিম্নের কোন ক্ষেত্রে প্রযোজ্য না, মূল ফৌজদারি মামলা, মূল ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে, মূল ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে। এরপরে চলে আসি, দেখেন তামাদি আইন প্রতিকারকে বারিত করে, অধিকারকে না। ল অফ লিমিটেশন বার্স এ রেমেডি নট এ রাইট। প্রতিকারকে বারিত করে, অধিকারকে বারিত করে না। একটু মনোযোগ দিয়ে শুনেন, একটু ব্যাখ্যা শোনা লাগবে, তারপরে বইয়ে দাগায় দেখেন। আমরা জানি যে তামাদি আইনের প্রথম তফসিলে আহ মোট অনুচ্ছেদ আছে কয়টা? 183টা। এই 183টার মধ্যে ভাগ আছে কয়টা? 3টা। প্রথম ভাগে বলছে মামলা দায়েরের তামাদি মেয়াদ 1 থেকে 149 অনুচ্ছেদ। দ্বিতীয় ভাগে বলছে আপিল দায়েরের তামাদি মেয়াদ। তৃতীয় ভাগে বলছে আবেদন দায়েরের তামাদি। অর্থাৎ 1 থেকে 149 অনুচ্ছেদের মধ্যে বলছে এই এই সময়ের মধ্যে মামলা দায়ের করতে হবে। দেখেন তামাদি আইনের 3 ধারা আমরা এখনো পড়ি নাই। তামাদি আইনের 3 ধারায় আছে কি, যে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা আপিল দরখাস্ত যদি দায়ের না করে, এরপরে যদি দায়ের করে মামলা আপিল বা দরখাস্ত খারিজ হয়ে যাবে। খারিজ করবে, এটাই আদালতের জন্য বাধ্যতামূলক। এখন উদাহরণস্বরূপ বোঝাচ্ছি, যে যখন আপনি কারো কাছে টাকা পাবেন, এই টাকা আদায়ের মামলা দায়ের করতে হয় যেদিন অস্বীকার করবে তার থেকে 3 বছরের মধ্যে। 3 বছরের মধ্যে যদি আপনি মামলা দায়ের না করেন, 3 বছর পরে গিয়ে যদি দায়ের করতে যান, পরে গিয়ে দায়ের করলে আপনার মামলা কি করে দিবে? খারিজ করে দিবে। তাহলে খারিজ যদি করে দেয়, এই ক্ষেত্রে আপনার প্রতিকার আর পাচ্ছেন না, ওই মামলা আপনি আর করতে পারবেন না, কিন্তু আপনার অধিকার আছে। এখন যদি বলেন যে স্যার মামলায় যদি না মামলায় যদি আমি না পারি, তাহলে অধিকার থেকে লাভ কি? অর্থাৎ আপনি একজনের কাছে ধরেন আমাদের তানভীর আলম খান এই মাহবুব সাহেবের বেকারি থেকে বিভিন্ন সময় বকেয়া, মানে জিনিসপত্র নিয়ে 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 বাকি আছে, বকেয়া টাকা ধরেন আছে 10,000। তাহলে মাহবুব সাহেব 10,000 টাকা পাবে তানভীর আলম খানের কাছে। এখন মাহবুব সাহেবের তানভীর যদি বলে যে ভাই এই টাকা আমি আর দিতে পারবো না, যেদিন থেকে বললো সেদিন থেকে মাহবুব সাহেবের মামলা করার তামাদি মেয়াদ শুরু হবে কত, শুরু হয়ে কত দিনের মধ্যে করতে হবে? 3 বছর। ধরেন আজকে 2025 সালের 9 ডিসেম্বর তানভীর বলল যে আমি আর টাকা দিতে পারবো না, এই 10,000 আমি দিতে পারবো না। তাহলে মাহবুব সাহেবকে মামলা করতে হবে 26, 27, 28, 28 সালের 9 ডিসেম্বরের মধ্যে। বুঝেন কিনা? 28 সালের 9 ডিসেম্বরের মধ্যে যদি মাহবুব সাহেব মামলা না করে, তাহলে পরে আর উনি আর মামলা করলে মামলা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। তার মানে উনি আর ওনারা আর কোনো, ধরেন 28 সালের 9 ডিসেম্বরের মধ্যে উনি আদৌ কোনো মামলা করে নাই, মামলা কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে। একদিন পরে এসে করতে গেছিল, মামলা খারিজ করে দিয়েছে বা করেই নাই। এখন এই মামলা কি মাহবুব সাহেব আর পরে করতে পারবে? পারবে না। পরে যে সময় করবে মামলা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে মাহবুব সাহেবের আর কোনো কি নাই, প্রতিকার নাই, কিন্তু ওনার অধিকার আছে। কি আছে বলেন? এখন আপনি যদি বলেন যে প্রতিকারই যদি না থাকে, তাহলে অধিকার খাটা, অধিকার আমি কোন জায়গায় কাজে লাগাবো? মানে আপাতত মনে হইতে পারে যে অধিকার থাকে লাভ কি, আমি তো আর মামলা তো আর করতে পারতেছি না। লাভ আছে, যদি অধিকার খাটানোর সুযোগ পান, তাহলে আপনি অধিকার খাটাইলে সেটা বেআইনি হবে না। কিন্তু অধিকার খাটানোর সুযোগটা আপনার আসা লাগবে। কিভাবে? ধরেন 28 সালের মধ্যে আমাদের মাহবুব সাহেব কোনো মামলা করে নাই। 28 সালের 9 ডিসেম্বরের পরে তানভীর এসে আবার 10,000 টাকার মালামাল বাকি নেছে। বাকি নেওয়ার পরে তানভীর আলম খান এই 10,000 টাকা নগদই দিছে, যে ভাই এই যে নেন, এবার যা নিলাম এই যে নগদই দিলাম। দেওয়ার পরে আমাদের মাহবুব সাহেব, ওনার তো ওই যে খাতা আছে, টালি খাতা আছে, ওই জায়গায় বাকি
লেখা আছে উনি এই 10,000 টাকা আগের যে 10,000 ছিল ওই 10,000-এর জায়গা লিখে আছে যে আগের 10,000 পরিশোধিত হইল, বর্তমানে তার কাছে পাওনা কত? 10,000। তাইলে এই যে যে 10,000 টাকা উনি 28 সালে পাওয়ার পরে পূর্বের যে বকেয়া এটা পরিশোধ লিখলো, এই যে অধিকার খাটানোর সুযোগ উনি পেয়ে গেল, এই যে যে আগের বকেয়া উনি রেখে দিল, এটা ঠিক হয়ে গেল। আর নতুন করে তানভীর আলম খানের কাছে কত টাকা পাবে? 10,000 টাকা পাবে। এবং এই 10,000 যদি তানভীর আলম খান না দিতে চায় তাহলে 3 বছরের মধ্যে মাহবুব সাহেব আবার মামলা করতে পারবে। বুঝছেন? তাহলে তামাদি আইন প্রতিকারকে বারিত করলেও অধিকারকে বারিত করে না, কিন্তু অধিকার খাটানোর কি লাগবে? সুযোগ লাগবে। যদি তানভীর আলম খান কোনোদিন ওনার কাছে ধরা না দিত তাহলে কি অধিকার খাটানোর সুযোগ পেত? পেত না। এজন্যই বলে থাকে ল অফ লিমিটেশন বার্স দ্য রেমেডি নট এ রাইট। তো একটু পড়ি দেখেন যে তামাদি আইন অধিকারকে বিলুপ্ত করে না কিন্তু প্রতিকারকে বারিত করে। যেমন এ বি কে 1 লক্ষ টাকা ধার দিল, পরবর্তীতে বি উক্ত ধারের টাকা দিতে অস্বীকার করে। তামাদি আইনের 57 অনুচ্ছেদ অনুযায়ী ধারের টাকা আদায়ের জন্য মামলা করার তামাদি হলো 3 বছর। অর্থাৎ এ 3 বছরের মধ্যে মকদ্দমা করে উক্ত অর্থ আদায় করতে পারবে, কিন্তু এ 3 বছর পর মকদ্দমা দায়ের করলে আদালত মকদ্দমা খারিজ করে দিবে, এ প্রতিকার পাবে না। কিন্তু ধারের টাকা পাওয়ার যে অধিকার এর আছে কিন্তু তা বিলুপ্ত, তা কি হবে না? বিলুপ্ত হবে না। এখন এই জায়গাতে উনি বলছে বিলুপ্ত হবে না, কিন্তু বিলুপ্ত কেন হবে না? যারা পড়তে বসবে তার মনের মধ্যে তো একটা প্রশ্ন আসবে। সে তো মুখস্থ করছে যে প্রতিকারে পারিত করে অধিকারকে করে না। এখন যদি বলে যে অধিকারে পারিত করে না বুঝাই দাও, তাহলে কিন্তু বোঝানো যাচ্ছে না। বাট আপনারা কিন্তু এখন পারবো, ইনশাল্লাহ পারবেন না? যে অধিকার খাটানোর যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই অধিকার খাটানো যাবে। তবে এখানে একটা কথা লেখেন, ধারা 26 ও 28, লেখেন ধারা 26 ও 28, ধারা 26 এবং 28 অধিকার ও প্রতিকার উভয়ই বারিত করে। অধিকার ও প্রতিকার উভয়ই বারিত করে। তখন বাকি নিব স্যার, পরবর্তী কি স্যার? তখন বললাম যে আজকে 10,000 টাকা নিয়েছি, এই 10,000 আজকে দিয়ে গেলাম, ওই যে পূর্বের যে বাকি টাকাগুলো পরে দিব, এই ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। আপনি তো 10,000 টাকা আপনি দিয়ে গেলেন, উনি যদি লিখে রাখে যে আগে তুমি তো দেও নেই, এটা আমি আগের বাবদই লিখে রাখলাম। হ্যাঁ। এও চালাকি করবে, ও চালাকি করবে। তাহলে ধারা 26 ও 28 অধিকার ও প্রতিকার উভয়ই কি করে? পালিত করে। 26 এবং 28-এ যে জিনিসটা আছে সেটা হলো সুখাধিকার এবং বিরুদ্ধ দখল। এটা আমরা সামনে পড়বো, সামনে যখন পড়বো তখন ব্যাখ্যা দিব। এই দুইটা ধারায় ওই অধিকার এবং প্রতিকার উভয়ই একসাথে নষ্ট হয়ে যায়। তো এই ব্যাখ্যা এখন আর না গেলাম, ওইটা যখন ওই ওই মুহূর্তে পড়বো তখন আলোচনা করব। আমরা সরাসরি দেখেন চলে আসি বিগত বছরের প্রশ্ন। কোন ক্ষেত্রে তামাদি বিধান প্রযোজ্য নয়? মূল ফৌজদারি মামলা, অর্থাৎ মূল ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট তামাদি মেয়াদ নেই। সেলফ প্র্যাকটিস দেখেন, তামাদি আইনের 2-এর 1 ধারায় মকদ্দমা বা সুট বলতে অন্তর্ভুক্ত হবে না। অ্যাকচুয়ালি এটা জায়গা 2-এর 1 হবে না, 2-এর 10 হবে। একটু লিখে রাখেন 2-এর 10। আমি এই জায়গায় আপনাদের একটা এডিশনাল পেজ দিব, ওই পেজটা পাবেন এখন। পেজ দিলে ওই জায়গা বিস্তারিত পারবেন। পেজটা একটু পরে দিচ্ছি, নামাজের পরে দিচ্ছি, বাট আপাতত একটু অন্যটা পড়ি দেখেন। 2 নম্বর প্রশ্নটা যদি দেখেন, তামাদি আইন 1908 প্রযোজ্য হয় লাস্টেরটা শুধুমাত্র দেওয়ানি মোকদ্দমার কার্যক্রমে এবং কিছু ফৌজদারি কার্যক্রমে, যেমন কিসের ক্ষেত্রে? আপিলের ক্ষেত্রে। আচ্ছা, এপিএস কার কার কাছে আছে বলেন তো? সংজ্ঞাটা জি। অনলাইনে যারা আছেন, এই এই যে যে পেজটা আছে আমি আপনাদের পিডিএফ দিয়ে দিছি। আমরা নামাজের পরে বাকিটা শুরু করতেছি, নামাজের বিরতি। তো আমরা বিরতির পর ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখেন আমি আপনাদের একটা এডিশনাল পেজ দিয়েছি, এই পেজটা সবাই হাতে নেন। এখানে তামাদি আইনের সকল সংজ্ঞা প্রদান করা হয়েছে এই আপনার তামাদি আইনের 2 ধারায়।
অর্থাৎ তামাদি আইনের 2 ধারা হচ্ছে আপনার ইন্টারপ্রিটেশন ক্লজ। ইন্টারপ্রিটেশন শব্দের অর্থ হলো ব্যাখ্যা। তো ব্যাখ্যার যে ধারা সেটা হলো কত ধারা? 2 ধারা। প্রথম যেটা মনে রাখবেন, দেখেন 2-1-এ বলছে দরখাস্তকারী বা অ্যাপ্লিকেন্ট। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দরখাস্তকারীর সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 2-1। এরপরে 2-2 দেখেন বিনিময় পত্র বা বিল অফ এক্সচেঞ্জ। পরীক্ষায় প্রশ্ন আসবে যে বিনিময় পত্র বলতে কি কি বোঝায়? হুন্ডি এবং চেক, দুইটাই বোঝায়, যে কোনো একটা না। কিন্তু বিনিময় পত্র বলতে কি বোঝায়? হুন্ডি এবং চেক। যদি পরীক্ষায় প্রশ্ন আসে হুন্ডি বা চেক, উত্তর হবে কি? হুন্ডি এবং চেক। তো এই 2-2টাই ইম্পর্টেন্ট, হুন্ডি এবং চেক। তারপরে দেখেন মুসলেকা, বন্ড। তারপরে 2-4 কি? বিবাদী। 2-5 দেখেন ব্যবহার সত্ত্ব বা ইজমেন্ট। ব্যবহার সত্ত্ব কাকে বলে? দীর্ঘদিন যাবত আপনি যদি কারো জমির উপর দিয়ে হাঁটেন, যদি কারো পুকুরের পানি পুকুরে গোসল করেন, টিউবওয়েলের পানি পান করেন, তাহলে সেই ব্যবহারটা যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে 20 বছর, সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 বছর, তখন সেটা আপনার ব্যবহার সত্ত্বে পরিণত হয়। এরপরে যে মালিক সে যদি বাধাও দেয়, আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন। এটাই হলো ব্যবহার সত্ত্ব। বাট এটা কিন্তু মালিকানা বোঝায় না, জাস্ট ওই অধিকারগুলো মানে ব্যবহারের। তো ব্যবহার সত্ত্ব বলতে এমন অধিকার বোঝায় যা, আন্ডারলাইন করবেন, কোনো চুক্তির মাধ্যমে উদ্ভূত হয়নি, এটা ইম্পর্টেন্ট। কোনো চুক্তির মাধ্যমে উদ্ভূত হয়নি, এবং যা দ্বারা কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সত্ত্বাধীন জমির কোনো অংশ বা কোনো ফসল বা জমিতে সংযুক্ত কোনো কিছু নিজের লাভের জন্য অপসারণ বা ব্যবহার করার অধিকার লাভ করে। তাহলে আমার এখানে যেটা মনে রাখতে হবে, দীর্ঘকাল কোনো সম্পত্তি যদি ব্যবহার করে তাহলে সেখানে ব্যবহার সত্ত্ব তৈরি হয় বা ইজমেন্ট রাইট তৈরি হয়। তবে এটা কিসের মাধ্যমে হবে না? কোনো চুক্তির মাধ্যমে হবে না। এবং ব্যবহার সত্ত্বের যে সংজ্ঞা, ব্যবহার সত্ত্বের সংজ্ঞা দেওয়া হয়েছে তামাদি আইনের 2-এর উপধারা কত? 5। এরপরে আমরা যদি দেখি যে বিদেশি, আহ, বিদেশ বা ফরেন কান্ট্রি বলতে বাংলাদেশ ব্যতীত অন্য যে কোনো দেশকে বোঝায়। বাংলাদেশ ব্যতীত অন্য যে কোনো দেশ। যেটা ইম্পর্টেন্ট সেটা হলো 2-7, গুড ফেইথ, সরল বিশ্বাস। তাহলে আমার এই গুরুত্বপূর্ণ হলো 2-2, 2-5, 2-7। 2-2-তে আছে বিল অফ এক্সচেঞ্জ, 2-5-এ আছে ইসমেন্ট, আর 2-7-এ আছে সরল বিশ্বাস। সরল বিশ্বাস বলতে আহ, বলতে যদি যথাবিহিত যত্ন, উইথ ডিউ কেয়ার এবং মনোযোগ, অ্যাটেনশন সহকারে কোনো কাজ না করা হয়, তবে সরল বিশ্বাসে করা হয়েছে বলে বোঝাবে না। অর্থাৎ আপনি একটা কাজ করছেন, কিন্তু যদি আদালত দেখে এই কাজে আপনার যথাবিহিত যত্ন ছিল না বা মনোযোগ ছিল না, তাহলে ধরে নেওয়া হবে ওখানে সরল বিশ্বাসও ছিল না। তাহলে সরল বিশ্বাসের 2টা উপাদান, একটা হলো ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। ডিউ কেয়ার অর অ্যাটেনশন, নাকি ডিউ কেয়ার অ্যান্ড অ্যাটেনশন? এবং 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 দণ্ডবিধি 1860-এর 52 ধারায় সরল বিশ্বাসের সংজ্ঞা দেওয়া হয়েছে। তাহলে সরল বিশ্বাসের সংজ্ঞা দেওয়া হয়েছে পেনাল কোডের কত ধারায়? 52 ধারায়। আর লিমিটেশন অ্যাক্টের 2-7। তারপর দেখেন 2-8 বলছে বাদী, 2-9 বলছে অঙ্গীকার পত্র পত্র বা প্রমিসরি নোট, 2-10 বলছে, এটা ইম্পর্টেন্ট, 2-10 মকদ্দমা বা সুট। সুট বলতে কি মামলারে বোঝায়? দেওয়ানি মামলা, দেওয়ানি মূল মামলা, দেওয়ানি মূল মামলা। সুট বলতে আপিল বা দরখাস্তকে বোঝাবে না। সুট বলতে আপিল বা দরখাস্তকে বোঝাবে না, এটা ইম্পর্টেন্ট। 2-10 ইম্পর্টেন্ট। তাহলে 2-2, 2-5, 2-7, 2-10, এই চারটা ইম্পর্টেন্ট। তারপর দেখেন ওসি বা ট্রাস্টি। এই ওসি মানে অফিসার ইন চার্জ না কিন্তু, এই ওসি মানে কি? ট্রাস্টি। ট্রাস্টি বলতে বেনামাদার, বেনামদারকে বোঝায় না। ট্রাস্টি বলতে বেনামি কাউকে বোঝাবে না, অবশ্যই তার একটা নাম থাকতে হবে। বন্ধক শোধ হওয়ার পর যে বন্ধক গ্রহীতা জমি দখল করে তাকে ওসি বলা যায় না, মালিকানা সত্ত্বহীন, এটা প্রয়োজন নাই। জাস্ট এতটুকু মনে রাখেন যে ট্রাস্টি বলতে বেনামদার কাউকে বোঝাবে না। তাহলে আমার এই যে যে সংজ্ঞাগুলো পড়লাম, এর মধ্যে মনে রাখবো 2-2 বিল অফ এক্সচেঞ্জ, 2-5 ব্যবহার সত্য, 2-7 সরল বিশ্বাস, আর 2-10 মকদ্দমা বলতে আপিল বা দরখাস্তকে বোঝাবে না। এখানে সেলফ প্র্যাকটিসের 8 নাম্বার প্রশ্নটা পড়ি, দেখেন।
সুখাধিকার বলতে কোন অধিকার বোঝাবে না, অন্তর্ভুক্ত হবে না। সুখাধিকার বলতে চুক্তি হতে সৃষ্ট অধিকার অন্তর্ভুক্ত হবে না। যেটা চুক্তিতে লেখা আছে সেটা কখনোই সুখাধিকার হবে না। আর 9 নম্বর প্রশ্নটা দেখেন, তামাদি আইনের অধীন বিল অফ এক্সচেঞ্জ বলতে অন্তর্ভুক্ত হবে হুন্ডি এবং চেক এবং হুন্ডি। এখন যদি কারো মনের মধ্যে প্রশ্ন থাকে, স্যার হুন্ডি কি? হুন্ডি জানেন কি কেউ? চেক তো সবাই জানেন, হুন্ডি কি? টাকা ভরা হুন্ডির মাধ্যমে নর্মালি হুন্ডিতে টাকা পাঠায়, যে বৈধ পন্থা ব্যতীত জি ওই যে বিদেশ থেকে টাকা পাঠাইছে, ব্যাংকের মাধ্যমে পাঠায় নাই, ওই দেশের যার কারো প্রতিনিধির মাধ্যমে পাঠাচ্ছে, এটাই হচ্ছে কি হুন্ডি। বাট হুন্ডির অ্যাকচুয়াল ব্যাখ্যা কিন্তু তামাদি আইনে দেয় নাই। সো এতটুকু মনে রাখলেই হবে। চলে আসি আমরা তামাদি আইনের 3 ধারায়। মামলা, আপিল বা দরখাস্তের তামাদি, লিমিটেশন অফ সুটস, অ্যাপলস অ্যান্ড অ্যাপ্লিকেশনস। ধারা 3 বলছে তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মকদ্দমা, তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মকদ্দমা ইত্যাদি খারিজ। 3 ধারা আমি অলরেডি একবার আলোচনা করছি। তামাদি আইনের 3 ধারার মূল বিষয়বস্তু শুনে নাকি তারপরে জায়গা পড়বো। তামাদি আইনের 3 ধারায় বলছে যে নির্দিষ্ট মেয়াদ শেষে, এখন নির্দিষ্ট মেয়াদ আছে কি না এটা বুঝবো কেমনে? ওই যে প্রথম তফসিলের 183 অনুচ্ছেদ, ওই জায়গা যে মেয়াদ আছে, ওই মেয়াদ শেষে যদি কোনো মামলা, আপিল বা দরখাস্ত দাখিল করা হয়, মামলা, আপিল বা দরখাস্ত দাখিল করা হয়, তা থাক, মামলা, আপিল বা দরখাস্ত দাখিল করা হয়, তাহলে আপনার আদালত যদি দেখে যে তামাদি মেয়াদ শেষে দরখাস্ত দাখিল করছেন, খারিজ, খারিজ করবে আদালত বাধ্য। তাদের প্রতিপক্ষ আপত্তি করুক বা না করুক, পরীক্ষা যদি প্রশ্ন আসে যে তামাদি আইনের 3 ধারায় কোনো মামলা, আপিল বা দরখাস্ত খারিজের ক্ষেত্রে প্রতিপক্ষের কি আপত্তি করা লাগবে কিনা, না, আদালত খারিজ করতে বাধ্য। নির্দিষ্ট তামাদি মেয়াদ শেষে কি কি মামলা, আপিল বা দরখাস্ত, 3 ধারায় 3টা বিষয়, 3 ধারায় কয়টা বিষয়? 3টা বিষয়, মামলা, আপিল বা দরখাস্ত নির্দিষ্ট তামাদি মেয়াদ শেষে যদি দাখিল করেন, তাহলে খারিজ করতে আদালত কত ধারা? 3 ধারা। বিবাদী এসে আপত্তি করবে, করুক বা না করুক, এই হচ্ছে 3 ধারা। তবে আমরা একটু পড়ি, দেখেন। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908-এর 3 ধারায় তামাদি মেয়াদ শেষে, এই যে আন্ডারলাইন করেন, মকদ্দমা, আপিল এবং দরখাস্ত দায়েরের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। 3 ধারার মূল কথা হলো তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মকদ্দমা, আপিল বা দরখাস্ত, আন্ডারলাইন করেন, খারিজ হবে। খারিজ হতে পারে না, খারিজ কি হবে। তামাদি আইনের প্রথম তফসিলে 1 থেকে 183 উল্লেখিত তামাদি মেয়াদ অতিবাহিত হওয়ার পর মামলা, আপিল বা দরখাস্ত দায়ের বা দাখিল করা হলে আন্ডারলাইন করবেন, বিবাদী পক্ষ যদি তামাদি প্রশ্ন উত্থাপন নাও করে, দেখছেন, বিবাদী পক্ষ কি, যদি তামাদি মেয়াদ প্রশ্ন উত্থাপন না করে, তবুও উক্ত মামলা, আপিল বা দরখাস্ত খারিজ বলে বিবেচিত হবে। 3 ধারার এই বিধান তামাদি আইনের, এটা গোল দিবেন, 4 থেকে 25 ধারার নিয়মাবলী সাপেক্ষে প্রয়োগ হবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে 3 ধারার বিধান প্রযোজ্য হবে আহ, কোন, কত ধারার বিধানাবলী সাপেক্ষে? 4 থেকে 25। তো আমরা যদি পড়ি, দেখেন 3 ধারায় বলা হয়েছে, 4 থেকে 25 ধারায় বর্ণিত বিধানাবলী সাপেক্ষে প্রথম তফসিলে এতদ উদ্দেশ্যে নির্ধারিত তামাদি মেয়াদ অতিবাহিত হওয়ার পর প্রত্যেকটি রুজুকৃত মকদ্দমা, আনীত আপিল বা দাখিলকৃত দরখাস্ত খারিজ হবে, যদিও গোল দিবেন বিবাদী পক্ষ তামাদি আত্মপক্ষ হিসেবে দাবি করেনি। যদিও বিবাদী এই জায়গা, যদিও সে আপত্তি করুক বা না করুক। তাহলে বিষয়বস্তু যদি আমরা চলে আসি, দেখেন যে 3 ধারা অনুযায়ী তামাদির বিষয়বস্তু নিম্নলিখিত গোল দেবেন, 3টা বিষয়। 3 ধারায় কয়টা বিষয়? 3টা বিষয়। একটা হলো মামলা, মামলার ইংরেজি সুট, আপিলের ইংরেজি আপিল। এই আপিল কিন্তু দেওয়ানি ফৌজদারি উভয় আপিল, আর আবেদনপত্র হচ্ছে অ্যাপ্লিকেশন। সো এখানে একটা কথা একটু লিখে রাখবেন যে, দেখেন 3 ধারা সমান সমান মামলা খারিজ, 3 ধারা সমান সমান মামলা খারিজ। নিচে ওই সমান সমান সোজা সমান সমান দিয়ে লেখেন আরজি খারিজ। আরজি খারিজ, মামলা খারিজের নিচে সমান সমান দিয়ে লিখবেন আরজি খারিজ।
তো এই জায়গায় আমি যে বিষয়টা বুঝাইতে চাইছি, আমরা যখন দেওয়ানি কার্যবিধি পড়ছি তখন মামলা খারিজ হলো একটা আদেশ। জি। মামলা খারিজ কি একটা আদেশ, কিন্তু এই তিন ধারায় যে খারিজটা হচ্ছে এটা একটু গভীরের কথা। যে নির্দিষ্ট মেয়াদ শেষে যদি কোনো মামলা দায়ের করে, আমরা জানি 27-11 বিধি অনুসারে, দেওয়ানি কার্যবিধি 27-11 বিধি অনুসারে আর্জি খারিজ করে। ওই যে বার্ড বাই ল, বার্ড বাই লিমিটেশন, মানে তামাদি দ্বারা বাড়িত, তামাদি দ্বারা বাড়িত হলে দেওয়ানি কার্যবিধিতে ওইটা হচ্ছে আরজি খারিজ। জি। আর তামাদি আইনে ওইটার নাম হচ্ছে কি মামলা খারিজ। মামলা খারিজ। তাহলে যদি কখনো কঠিন প্রশ্ন আসে যে তামাদি আইনে 3 ধারায় যে মামলা খারিজ হচ্ছে এটা কি ডিক্রি না আদেশ, এটা কি ডিক্রি, আদেশ না কিন্তু এটা কি ডিক্রি। যদিও এটার নাম মামলা খারিজ, বাট এটা প্রত্যক্ষভাবে কি আরজি খারিজ। বুঝতে পারছেন? তো 3 ধারার কথা খুব সহজ, যে নির্দিষ্ট তামাদি মেয়াদ শেষে মামলা, আপিল বা দরখাস্ত দায়ের করলে খারিজ হবে 4 থেকে 25 ধারার বিধানাবলী সাপেক্ষে, বিবাদী এসে আপত্তি করুক বা না করুক। তো এখন এখানে যে বিধানটা আছে হয়তো বা আপনাদের পুরাতন বইতে নাই, বাট এমনি আলোচনা শুনে রাখেন, আর নতুন কিছু হইলে লেখেন। সেটা হলো যে মকদ্দমা দায়ের করা হয়েছে মর্মে বিবেচিত হবে কখন, একটা দেওয়ানি মামলা কখন ধরে নেওয়া হবে যে এই মামলাটা দায়ের করা হয়েছে। 3 ধারা অনুসারে কোনো মকদ্দমা দায়ের করা হয়েছে মর্মে বিবেচিত হবে যখন উপযুক্ত কর্মকর্তার নিকট আর্জি দাখিল করা হয়। দেওয়ানি মামলা ভাই সরাসরি কিন্তু বিচারকের কাছে দায়ের করে না, দেওয়ানি মামলা দায়ের করে কার কাছে? ফেরেশতা দায়ের কাছে। নিঃস্ব ব্যক্তির ক্ষেত্রে নিঃস্বভাবে মকদ্দমা করার অনুমতির জন্য দরখাস্ত করা হয়। বলেন তো, আমরা দেওয়ানি কার্যবিধি শেষ করে এসেছি, নিঃস্ব ব্যক্তির মামলা কত আদেশে আছে? 33 আদেশ। আর আপিল 34 আদেশ, 44 নাকি? জি। তো যেখানে কোনো কোম্পানি অবসায়ন করা হচ্ছে সেখানে কোম্পানির বিরুদ্ধে দাবির ক্ষেত্রে দাবিদার সরকারি অবসায়কের নিকট দাবি প্রেরণ করলে দরকার নাই। জাস্ট আপনি মনে রাখবেন যে মূল দেওয়ানি মামলা কার কখন দায়ের করা হয়েছে বলে গণ্য হবে? কার কাছে? যখন উপযুক্ত কর্মকর্তা হচ্ছে চিফ মিনিস্ট্রিয়াল অফিসার অফ দা কোর্ট, যার নাম হচ্ছে সেরেস্তাদার। আদালতের প্রধান কেরানি, আদালতের প্রধান কেরানির আর এক নাম কি? সেরেস্তাদার। তো এখানে অনেক উদাহরণ টুদাহরণ আছে, এগুলা পড়তে যাব না। মূল কথা হলো নির্দিষ্ট তামাদি মেয়াদ শেষে আপনি যদি কোনো মামলা দায়ের করেন, খারিজ। এই জায়গা বিল্লম মওকুফের বিধান প্রযোজ্য না, না, না। মানে একজন ব্যক্তির মামলা দায়ের তামাদি মেয়াদ ছিল ধরেন আজকে 9 ডিসেম্বর, কিন্তু সে মামলা দায়ের করছে 10 দিন পরে, এবং সে বলল যে যেদিন আমার শেষ দিন ছিল ওই দিন আমার মা মারা গেছে। আপনার কাছে মনে হইতে পারে যে আসলেই তো একটা যৌক্তিক কারণ, বা কিন্তু মূল মামলার ক্ষেত্রে বিলম্ব মওকুফের বিধান প্রযোজ্য না। আপনার যতই যৌক্তিক কারণ থাকুক না কেন, মামলা কি করে দিবে? খারিজ করে দেবে। এটাই আদালতের জন্য বাধ্যতা। তো আমরা জেনে রাখা ভালোতে পড়ি, এই যে উদাহরণ টুদাহরণ পড়বো না। আর একটা জিনিস এখানে খেয়াল করেন, যেটা বললাম যে 3 ধারায় যে খারিজ করবে, কত ধারার বিধানাবলী অনুসারে? 4 থেকে 25। তো জেনে রাখা ভালো। যদি আসি যে 3 ধারার বিধান আদালতের জন্য গোল্ডেন বাধ্যতামূলক, 3 ধারার বিধান অনুসরণ করা আদালতের জন্য বাধ্যতামূলক। অর্থাৎ তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মকদ্দমা খারিজ করে দিতে আদালত বাধ্য, যদি না ভিন্ন কিছু প্রমাণ হয়, এবং এই ক্ষেত্রে অন্য পক্ষ খারিজের আবেদন করেছি কেউ করে নাই, তার বিবেচ্য বিষয়। দেখছেন? সুতরাং তামাদি প্রশ্ন উত্থাপন করা হোক বা না হোক, আদালত সউদ্যোগে তামাদি প্রশ্ন নিষ্পত্তি করবে। বোঝা গেল? এরপরে এই জায়গায় যে ব্যাখ্যাটা দিচ্ছে, তামাদি প্রশ্নটি আইন এবং ঘটনাগত হতে পারে। আইন এবং ঘটনাগত কেন, আমি কিন্তু অলরেডি ব্যাখ্যা দিচ্ছি। কোনো মামলায় যে কারণ উদ্ভব হলো সেটা হলো আইন ঘটনাগত, আর নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা করতে হবে এটা কি আইনগত। তো এই জায়গাও আর পড়ার নাই, আর বাকি বাদ বাকি আমরা পড়বো না, সরাসরি 4 ধারায় চলে আসি। 4 ধারা, 4 ধারায় আসার আগে মিলন সাহেব, 3 ধারায় আমরা কি পড়ছি বলেন? 3 ধারা কামাদি বিলম্ব মওকুফ। কি এটা কি বলেন? আমাদের বিলম্ব মওকুফ। যা বল, যেটুক এক্সট্রা সেইটুকুই মনে রাখবেন। বলেন, মনে করার চেষ্টা করেন। তামিম সাহেব, হ্যাঁ, 3 ধারায় কি আছে? 3 ধারা একটা কামাদি মুকদ্দমা আপিল এবং দরখাস্তের তামাদি আদালত হলে আদালত একটা উদাহরণ দেন। ঘুমে তো চোখ বন্ধ হয়ে যাচ্ছে, উদাহরণ দেন।
উদাহরণ দেন। সেইখানে দেওয়ানি মামলা হুম। আমাদের মেয়াদ যদি অতিক্রান্ত হয় সেই ক্ষেত্রে আদালত মামলা খারিজ করে দিতে পারত। একটা উদাহরণ দিয়ে বোঝান যে অমুক একটা মামলা অমুক দিন দায়ের করতে গেছিলাম, খারিজ করে দিয়েছে, একটু বিস্তারিত বলেন। তিনটা মামলা দেওয়ানি মামলাই করলাম, সেক্ষেত্রে মামলার তামাদি মেয়াদ ছিল 3 বছর, হুম। কিন্তু 3 বছরের ভিতরে মামলা না করে তারপরে ব্যক্তি, সেক্ষেত্রে আদালত কোনো এক্সকিউজ গ্রহণ করবে না, খারিজ করে দেবে। খারিজ করে দিবে কত ধারায়? 3 ধারায়। ধন্যবাদ। মাহবুব সাহেব, 3 ধারায় কয় ধরনের মামলা বা দরখাস্ত খারিজ করতে পারে, মানে কয়টা বিষয় খারিজ করতে পারে? তিনটা। কি কি? মামলা, আপিল, আবেদন। মামলা, আপিল, আবেদন। আবেদন। জি, ধন্যবাদ। আমরা চলে আসি 4 ধারা। তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় গোল দিবেন, আদালত বন্ধ থাকলে। আদালত বন্ধ এই শব্দটা গোল দেন। হ্যাঁ, ধরেন আপনি মামলা করবেন 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 করতে 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 যেদিন শেষ দিন সেই দিন করতে গেছেন, যাই দেখলেন আদালত বন্ধ, তখন কি হবে? তখন কি আপনার সময় শেষ নাকি আর পাবেন কিনা? এই সমস্যার সমাধান দিচ্ছে 4 ধারায়। 4 ধারায় বলছে আদালত যদি বন্ধ থাকে, সরকারি ছুটি থাকে বা বন্ধ থাকে, তাহলে পরবর্তীতে যেদিন খুলবে সেই দিন হবে আপনার শেষ দিন। তাতে পরবর্তী দিনটা যদি 2 মাস পরে হয়, তবুও 2 মাস পরে হবে শেষ দিন। বুঝছেন? সহজ কথা। এবং এটাও ওই 3টা বিষয় প্রযোজ্য। 3 ধারায় যেরকম 3টা ছিল, 4 ধারায় কয়টা? 3টা। 4টে না, তাহলে তাহলে 4টে বলে বলছেন। 4 ধারায়ও 3টা, মামলা, আপিল আর আবেদনপত্র। এই যে দেখেন, কোন মকদ্দমা, আপিল বা দরখাস্তের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ যে ক্ষেত্রে আদালত বন্ধের দিন অতিবাহিত হয়, মানে যেদিন ছিল আদালত কি বন্ধ, সেক্ষেত্রে আদালত পুনরায় খোলার দিন উক্ত মকদ্দমা, আপিল বা দরখাস্ত রুজু করা যেতে পারে বা আনয়ন করা যেতে পারে বা দাখিল করা যেতে পারে। তাহলে 4 ধারা দেখেন, 4 ধারায় নিম্নলিখিত ক্ষেত্রে প্রযোজ্য হবে। 4 ধারায় কয়টা বিষয় দেখেন? মামলা বা তিনটা সুট, বিষয়। আপিল বা আপিল, আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন। এখন এখানে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় বা বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল এইভাবে, এ জায়গায় ইলাস্ট্রেশন 1 2 এগুলো আছে, এগুলো বিস্তারিত পড়বো না, জাস্ট আমি একটু বলে দিই। সেটা হলো যে একবার একটা প্রশ্ন আসছিল যে যেদিন মামলা দায়ের করছে সেই দিন ধরেন ওই বিচারক ছিল ছুটিতে, তো এই ক্ষেত্রে কি 4 ধারা প্রযোজ্য হবে কিনা? শোনেন, বিচারক ছুটি থাকলে সমস্যা নাই, বিচারক ছুটিতে থাকলেও মামলা দায়ের করা যাবে, কারণ মামলা দায়ের করে কার কাছে? সেরেস্তাদারের কাছে। সো বিচারক ছুটিতে থাকলে এটা কোনো ব্যাপার না, ওই দিনই মামলা দায়ের করা যাবে। বোঝা গেল? কিন্তু যদি বলে যে যেদিন শেষ দিন ছিল সেই দিন, যে বাদীর মা মারা গেছে, বাবা মারা গেছে, বা আরো বড় দুর্ঘটনা ঘটে গেছে, এই কারণে সে শেষ দিন মামলা দায়ের করতে পারে নাই, পরের দিন এসে করলে হবে কিনা বলেন? হবে না, কারণ এই ক্ষেত্রে বিলম্ব মওকুফ প্রযোজ্য না। আর বিচারকের ছুটির ক্ষেত্রে 4 ধারা প্রযোজ্য না, কারণ দেওয়ানি মামলা দায়ের করে কার কাছে? সেরেস্তাদারের কাছে। পীযুষ কো পীযুষ, পীযুষ সাহেব, একটা ফৌজদারি মামলা যেদিন দায়ের করতে গেছে শেষ দিন, সেই দিন আদালত বন্ধ, তাহলে এই ক্ষেত্রে 4 ধারা প্রযোজ্য হবে কিনা? ফৌজদারি মামলায় তামাদি নাই। ধন্যবাদ। ফৌজদারি মূল মামলায় তামাদি নাই। আচ্ছা, বিগত বছর প্রশ্ন দেখেন। 1 নম্বর প্রশ্ন, যে তামাদি মেয়াদের পর দেওয়ানি মামলা দায়ের করার ফল হচ্ছে কি? মামলা খারিজ। যদি কখনো আসে যে তামাদি এনে 3 ধারায় যে মামলা খারিজ হচ্ছে, দেওয়ানি কার্য, মানে এটা কি ডিক্রি না আদেশ? এটা অবশ্যই ডিক্রি। 2 নম্বর প্রশ্ন পড়েন শাকিল। ক দখল পুনরুদ্ধারে একটি মামলা করেছে। মামলা দায়েরের সময় ছিল 6 মাস। ক 12 মাস পর মামলা দায়ের করেছে। বিবাদী পক্ষ তামাদি মেয়াদ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেনি। এই ক্ষেত্রে আদালত নিম্নলিখিত কোন ধরনের সিদ্ধান্ত দিতে পারে? বিবাদী কোনো সিদ্ধান্ত দেয় নাই, লাগবে না, কি হবে? মামলা খারিজ করে দিবে। মামলা খারিজ করবে। খারিজ। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্নটা আমরা যদি একটু পড়ি, দেখেন যে
ড্যাশ ধারায় উল্লেখিত বিধানাবলী সাপেক্ষে তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত প্রত্যেকটি মকদ্দমা আপিল বা আবেদন খারিজ হবে। 4 থেকে কত? 4 থেকে 25। 4 থেকে 25। 25। 2 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট। তামাদি মেয়াদ শেষে দায়েরকৃত মামলা, আপিল বা দরখাস্ত, ডিসমিসাল অফ সুটস এটসেট্রা ইনস্টিটিউটেড এটসেট্রা আফটার দ্য পিরিয়ড অফ লিমিটেশন কত ধারায়? 3 ধারা। তামাদি আইনের 3 ধারা। 3 ধারায়। এরপরে বাদ বাকি যা আছে এগুলা ইনশাল্লাহ পারবেন। তো এর মধ্যে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো একেবারে লাস্টের প্রশ্নটা, 15 নম্বর প্রশ্নটা, সর্বশেষে 5 ধারার আগে। মাহবুব সাহেব জোরে পড়েন, আপনার তো বইও খোলা, কারণ কি? হ্যাঁ, তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় এটা মকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ উত্তীর্ণ হয়েছে, এটা 1/1/2012 পাইছেন? 17 পেয়েছে যে মোকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ উত্তীর্ণ হয়েছে হুম 1/1/2012, হুম কিন্তু 30 ডিসেম্বর 2011 হতে হুম 5 জানুয়ারি 2012 পর্যন্ত আদালত বন্ধ ছিল। হুম এই ক্ষেত্রে তামাদি মেয়াদ উত্তীর্ণ হয় এবং হুম মোকদ্দমা দায়ের করতে হতো হুম 29 ডিসেম্বর 2011 এর মধ্যে, 6 জানুয়ারি 2012 মধ্যে, 1 জানুয়ারি 2012 মধ্যে, পরবর্তী 3 বছরের মধ্যে। তো 6 জানুয়ারি 2012 মধ্যে কি কেন ব্যাখ্যা দেন। তার বন্ধ থাকলে ওইটা স্যার ঠিক করবে না, ওই তারিখেই জমা বন্ধ ছিল কবে থেকে কবে, ব্যাখ্যা দিয়ে বলেন। স্যার এখানে তো স্যার 1/1/2012-তে 5 জানুয়ারি বন্ধ ছিল, বন্ধ আর এখানে 6 জানুয়ারি মামলা করার শেষ দিন ছিল কবে? 5 জানুয়ারি। সরি স্যার। মাথা খাটান, উত্তর দেখেন না। 30 তারিখ। 1 জানুয়ারি ছিল শেষ দিন, কোর্ট বন্ধ ছিল 30 ডিসেম্বর থেকে 5 জানুয়ারি, তার মানে 1 জানুয়ারি বন্ধ ছিল। আর সর্বশেষ খুলবে কবে? 6 জানুয়ারি। তাহলে মামলা করার শেষ দিন কবে? 6 জানুয়ারি। বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে? এই মিলন সাহেব, বিচারক ছুটির ক্ষেত্রে কি 4 ধারার বিধান প্রযোজ্য হবে? বিচারক ছুটির ক্ষেত্রে 4 ধারার বিধান প্রযোজ্য হবে না। আদালত ছুটির ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমরা চলে আসি 5 ধারা, খুবই গুরুত্বপূর্ণ। এবারও লিখিত পরীক্ষায় প্রশ্ন আসছে। তামাদির বিলম্ব মওকুফ কন্ডোনেশন অফ ডিলে, যদিও 5 ধারায় আপনি কন্ডোনেশন অফ ডিলে শব্দটা পাবেন না, ওই জায়গায় আছে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, মানে কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধি, কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধি করো। 5 ধারার সংক্ষিপ্ত কথা আমি বলে দিই। 5 ধারা হলো মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, 1 নম্বর কথা। এবং 5 ধারায় 5টা ক্ষেত্রে প্রযোজ্য: মামলা, আপিল, রিভিউ, রায় রিভিউর দরখাস্ত, অন্যান্য রিভিশন বা অন্যান্য দরখাস্ত, মোট 5টা ক্ষেত্রে। এই 5টা দরখাস্ত যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের করতে না পারেন, দেখা গেল একটা আপিলের তামাদি মেয়াদ 30 দিন, কিন্তু আপনি অসুস্থ ছিলেন, আপনি যাই দায়ের করলেন 40 দিন পরে, এখন আপনার তো তামাদি মেয়াদ 3 ধারার বিধান অনুসারে খারিজ করতে আদালত কি বাধ্য। কিন্তু আপনি যদি 5 ধারায় বিলম্ব মওকুফের দরখাস্ত দেন এবং আদালত যদি সন্তুষ্ট হয় যে না আসলেই এর বিলম্ব হওয়ার একটা যৌক্তিক কারণ আছে, তাহলে আদালত আপনার বিলম্ব মওকুফ করতে পারে। কত ধারায়? 5 ধারায়। তাহলে 5 ধারায় কয়টা বিষয়? 5টা। মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, এটা 5 ধারায় বিলম্ব মওকুফ করা আদালতের জন্য বিবেচনামূলক, বাধ্যতামূলক না, অর্থাৎ আদালত বিলম্ব মওকুফ করতেও পারে, নাও পারে। এ হলো কথা। আর বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারার বিধান প্রযোজ্য না। একটু পড়ি দেখেন। তামাদি আইন 1908-এর 5 ধারায় তামাদি বিলম্ব মওকুফের কন্ডোনেশন অফ ডিলে আবেদন করতে হয়। সাধারণ নিয়ম হলো কোনো আপিল, রিভিউ বা রিভিশন তামাদি আইনের উল্লেখিত সময়ের মধ্যে দায়ের করতে হয়। আপিল, রিভিউ, রিভিশন বা আবেদন ইত্যাদি নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে না পারলে আদালত 3 ধারার বিধান অনুযায়ী উক্ত খারিজ করে দিতে কি পারে? পারে না, বরং খারিজ করতেই বাধ্য, নাকি? বিলম্বে আপিল, রিভিউ বা রিভিশন বা অন্য কোনো আবেদন করার কারণে যেন উক্ত আপিল, রিভিউ বা রিভিশন আবেদনটি খারিজ না হয়, সেই জন্য উক্ত আবেদনের সাথে গোল দিবেন 5 ধারায় বিলম্ব মওকুফের আবেদন করতে হয়, বা আন্ডারলাইন করবেন সময় বৃদ্ধির আবেদন করতে হয়। So, যদি বলে যে বিলম্ব মওকুফের আবেদন করে কত ধারায়? 5 ধারায়। সময় বৃদ্ধির আবেদন করে কত ধারায়? 5 ধারায়। আপিলকারী বা দরখাস্তকারী যদি আদালতকে সন্তুষ্ট করতে পারে যে নির্ধারিত সময়ের মধ্যে আপিল দায়ের বা দরখাস্তটি দাখিল না করার যথেষ্ট কারণ বা সাফিসিয়েন্ট কজ ছিল, তাহলে আদালত বিলম্ব মওকুফ আবেদন মঞ্জুর করতে পারে।
সো এখানে আমরা অনেক কথা বলা আছে, সরাসরি চলে আসি এই জায়গায় যে কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ, কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, আন্ডারলাইন করেন তিনটে স্টার দেন। সরাসরি আসতে পারে যে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস কত ধারায় আছে? 5 ধারায়। 5 ধারায় আছে। আর বিলোপ মওকুফের দরখাস্ত 5 ধারায় করলো, 5 ধারায় প্রকৃতপক্ষে বিলোপ মওকুফ শব্দটা একবারও নাই। নাই। লিমিটেশন অ্যাক্ট 1908 এর 5 ধারা হেডলাইনে বলা আছে কতিপয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ, এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, অথবা 5 ধারায় বল দিবেন 5টা ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। 5টা ক্ষেত্র কি কি দেখেন? আপিল, কি আপিল? দেওয়ানি ফৌজদারি উভয়। জি। আপিল করার অনুমতির দরখাস্ত, রায় রিভিউয়ের আবেদন, রিভিশনের দরখাস্ত, অন্য কোনো আবেদন যে ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য করা যায়। যায়। তাহলে 5 ধারার মধ্যে কি সুট আছে? 5 ধারার ভিতরে কি মূল দেওয়ানি মামলা আছে? না। নাই। তাহলে আপিল, আপিল করার অনুমতির দরখাস্ত, রায় রিভিউয়ের দরখাস্ত, রিভিশন দরখাস্ত বা অন্য কোনো ক্ষেত্র যে ক্ষেত্রে কি করা যায় 5 ধারা প্রযোজ্য করা যায়। যায়। এখন চলে আসেন বিলম্ব মওকুফের যথেষ্ট কারণ, সাফিসিয়েন্ট কজ ফর ডিলে। ভাই আপনার তো বিলম্ব হইছে, এখন কি কারণে বিলম্ব মওকুফ করবে তার কোনো ব্যাখ্যা কিন্তু 5 ধারায় নাই। ওই জায়গায় বলা আছে যথেষ্ট কারণ। এখন যথেষ্ট কারণ কোনগুলা সেটা কিন্তু ওই জায়গা বলা নাই। যথেষ্ট কারণ মানে হলো আদালতের কাছে যেগুলো যথেষ্ট বলে মনে হয়। এখন যথেষ্ট কারণের মধ্যে কি কি আছে আমরা একটু দেখি। দেখেন উচ্চ আদালতের নজির সাহেব কি বলছে দেখেন। 5 ধারার আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে আপিল বা আবেদন তফসিল উল্লেখিত সময়ের মধ্যে দাখিল না করার যথেষ্ট কারণ ছিল। বিভিন্ন মামলায় 5 ধারার আবেদনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো বিলম্বের যথেষ্ট কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে দেখেন মামলা দায়েরের পর আইনে পরিবর্তন। মামলা দায়েরের পরে কি? আইনের পরিবর্তন। ধরেন আপিলের তামাদি মেয়াদ ছিল 60 দিন, আপনি জানতেন 60 দিন, এখন যায় শুনলেন যে আপনি 30 দিনের মধ্যেই, ভাবছেন 30 দিন পার হয়ে গেছে, ভাবছে যে 60 দিন তো আছে, 40 দিন পরে কোরবানি করতে গেলেন, এখন যায় শুনছেন যে আইনে এখন করছে হলো 30 দিন, তার মানে আপনার তামাদি মেয়াদ কি? শেষ। তাহলে আপনি বলতে পারেন যে ওনার আইনে যে পরিবর্তন হয়েছে আমার অবগতির মধ্যে ছিল না। পক্ষগণের অসুস্থতা, সে অসুস্থ হতে পারে। পক্ষগণের কারাবাস, সে অন্য একটা মামলায় কি ছিল? কারাগারে ছিল। দারিদ্রতা, অর্থের অভাব বা যে ক্ষেত্রে পক্ষ সরকারি কর্মকর্তা। অশিক্ষিত বা অজ্ঞতা, সাধারণ অবহেলা, এটা কাটেন। অবহেলা থাকলে কখনোই বিলম্ব মওকুফ করবে না, তাতে সাধারণ অবহেলা হোক আর অসাধারণ অবহেলা হোক। হ্যাঁ, সাধারণ অবহেলাই কাজ করি। যদি অসাধারণ অবহেলা হয় বা এই জায়গা বিলম্ব মওকুফের ক্ষেত্রে কোনো নেগলিজেন্স থাকলে হবে না। একটা উচ্চ আদালতের নজিরে আছে যে একটা মামলায় আপিল করতে দেরি হয়েছে, পরে উনি দেখাইছে যে আমার চেম্বারের ওই ফাইল পত্র হারাই গেছে, আমি যা পাচ্ছিলাম না, এই কারণে দেরি হয়েছে। বিলম্ব মওকুফ করে নাই, কারণ হারানো একটা কি? অবহেলা। আইনজীবীর প্রকৃত ভুল ইত্যাদি। তো এখন যদি বলে যে বিলম্ব মওকুফ যথেষ্ট কারণে করবে, যথেষ্ট কারণ কি কি এটা কি সুনির্দিষ্ট আছে? সুনির্দিষ্ট নাই। তাহলে এটা কিভাবে নির্ধারিত হয়েছে? উচ্চ আদালতের নজির অনুসারে। এখানে একটা মামলা রেফারেন্স আছে, দেখেন, এটা লিখিততেও লাগবে। আকুব আলী বনাম ফুলচাঁদ, 12 BLD 479। এই সিডি মানে হলো হাইকোর্ট ডিভিশন, বিএলডি মানে হলো বাংলাদেশ লিগাল ডিসিশনস। বিএলডি বের করে বাংলাদেশ বার কাউন্সিল, বিএলডি বের করে কারা? বাংলাদেশ বার কাউন্সিল। এই মামলায় দরখাস্তকারী জন্ডিস রোগে আক্রান্ত থাকা অবস্থায় স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসাধীন ছিলেন। হরষিত বালার কাছে গেছে যে আমার জন্ডিস হয়েছে। আপনার মধ্যে হর্ষিত বালার এখন চিনেন না, আগে বড় বড় বিজ্ঞাপন দিত, এই বিল বোর্ড লাগানো, এই তো সেই আসল হর্ষিত বালা, ছোটবেলায় দেখছি। দেখেন, যদিও তিনি তার অসুস্থতার সমর্থনে কোনো সার্টিফিকেট দাখিল করতে পারেনি, তবুও দরখাস্তকারী সরল বিশ্বাসে এবং সন্তোষজনক উপায়ে তার দরখাস্ত দায়েরে 350 দিন বিলম্ব মওকুফ হওয়ার ব্যাখ্যা করতে পারায় হাইকোর্ট বিভাগ সন্তুষ্ট হয়ে দরখাস্তকারীর 350 দিনের বিলম্ব মওকুফ করেছিল। তো বিলম্ব মওকুফ, সে যে কবিরাজের কাছে ছিল তার কোনো কি ছিল না, কোনো মানে মেডিকেল সার্টিফিকেট নাই, বাট সে 350 দিনের কি ব্যাখ্যা দিছে? যৌক্তিক ব্যাখ্যা দিছে। এই কারণে হাইকোর্ট ডিভিশন তার বিলম্ব মওকুফ কি বলেন করেছিল। বুঝছেন?
তো বিলম্ব মওকুফের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে আপনার দেরি কয়দিন হয়েছে এটা ব্যাপার না, কিন্তু আপনি প্রতিটা দিনের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারছেন কিনা। ধরেন দেরি হয়েছে মাত্র 5 দিন, কিন্তু 5 দিনের কোনো ব্যাখ্যা নাই আপনার। 5 দিন বললেন যে মাহবুব সাহেব বলছে যে আমি পরিবারের কাছে গেছিলাম, হবে না। তো এই জায়গায় সন্তোষজনক ব্যাখ্যা থাকতে হবে। আচ্ছা, না এখন পরিবারের কাছে কোন প্রেক্ষাপটে গেছে সেটা দেখাতে হবে। দেখেন, এখন 5 ধারার বিধান যে ক্ষেত্রে প্রযোজ্য না, নতুন বইতে অনেক সংশোধনী আছে, দরকার নাই। যা দরকার এই যে মনে রাখেন, মকদ্দমার ক্ষেত্রে 5 ধারার সুবিধা পাওয়া যায় না, এটা হলো মূল কথা। সুটের ক্ষেত্রে 5 ধারার সুবিধা পাওয়া যাবে না। মাহবুব সাহেব, সুটের ক্ষেত্রে তো পাওয়া যাবে না, টি শার্টের ক্ষেত্রে পাওয়া যাবে, বা ফুল হাতা শার্ট। তাহলে সোয়েটার, হাফ ছাতা সোয়েটার। স্যুটের ক্ষেত্রে বিলম্ব মওকুফের সুবিধা পাওয়া যাবে না। স্যুট মানে হলো দেওয়ানি মামলা, এই স্যুট মানে পড়ার স্যুট না নাকি? পড়ার স্যুট না, ধন্যবাদ। কিন্তু স্যুট ছাড়া আপিল, রিভিউ, রিভিশন, আবেদন এগুলার ক্ষেত্রে 5 ধারার সুবিধা পাওয়া যাবে। এই যে দেখেন, 5 ধারার বিধান মূল মকদ্দমা বা স্যুটের ক্ষেত্রে প্রযোজ্য না, এবং এই কারণে মকদ্দমার জন্য নির্ধারিত সময় অতিবাহিত হয়ে গেলে 5 ধারায় উক্ত মেয়াদ বৃদ্ধির আবেদন করা যায় না। সহজ কথা। আপনার যদি মূল মামলা দায়েরে দেরি হয়, আপনি অসুস্থ ছিলেন, কেউ মারা গেছে, বা কোনো ভুল হয়ে গেছে, আইনের ভুল, আপনি 5 ধারার দরখাস্ত দিলে কাজ হবে না, কারণ মূল মামলার ক্ষেত্রে 5 ধারার বিধান প্রযোজ্য না। সহজ কথা, বুঝছেন? তাতে যত বড় যৌক্তিক কারণই কি থাকুক না কেন। তো এই জায়গায় অনেক ব্যাখ্যা টাখ্যা আছে, দরকার নাই। আমরা আর একটা বিধান জানবো যে বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য হবে কিনা। বিশেষ আইনে উল্লেখিত বিশেষ তামাদির ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না। বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য, মানে 5 ধারা প্রযোজ্য না। এখন আপনি যদি বলেন স্যার বিশেষ আইন কি, ধরেন অপরাধ সংক্রান্ত সাধারণ আইন হচ্ছে দণ্ডবিধি, আর নারী ও শিশু নির্যাতন দমন আইন, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, যৌতুক নিরোধ আইন, এগুলা কি আইন? বিশেষ আইন। সো বিশেষ আইনের একটা আপিল, উদাহরণস্বরূপ বলি, নারী ও শিশু নির্যাতন দমন আইনের আপিল, একজনের ধরেন দণ্ড দিছে, নারী ও শিশু নির্যাতন দমনের আপিল করতে হয় হাইকোর্টে 30 দিনের মধ্যে। আগে ছিল 60 দিন, 2025 সালে বানাইছে 30 দিন। এখন ওই জায়গায় আইনজীবী জানে তো 60 দিন, উনি আগে জানতো, আইনের পরিবর্তন হয়েছে ধরেন, এখন উনি 45 দিনের মাথায় হাইকোর্টে আপিল করতে গেছে। এখন জানলো যে তামাদি মেয়াদ কি শেষ, এখন উনি হাইকোর্টে 5 ধারার দরখাস্ত দিলে হবে কিনা, যে আমি আইনের ভুল চেঞ্জ হয়েছে, আমি জানতাম না, আমার এই বিলম্বটা মওকুফ করা হোক? হবে না। কেন হবে না? কারণ নারী ও শিশু নির্যাতন দমন আইন একটা কি আইন? বিশেষ আইন। আর বিশেষ আইনের ক্ষেত্রে আপনি 5 ধারার সুবিধা পাবেন না। এখন যদি আপনি বলেন স্যার বিশেষ আইনের ক্ষেত্রে যে 5 ধারার সুবিধা আমি পাবো না, এই কথাটা বলছে কত ধারায়? এটা রেফারেন্স কি? 29 ধারা। কত ধারা? 29 ধারা। তাহলে বিশেষ আইনে 5 ধারা দুইটা ক্ষেত্রে প্রযোজ্য না। একটা হলো মূল দেওয়ানি মামলা, আর একটা কি বিশেষ আইন। কি কি বলেন? মূল দেওয়ানি মামলা, আর একটা কি বিশেষ আইন। বিশেষ আইনের ক্ষেত্রে যতই আপনার যৌক্তিক কারণ থাকুক না কেন, 5 ধারা প্রযোজ্য হবে না, হবে না, হবে না। আরো যদি বলেন স্যার বিশেষ আইন আরো ভালো করে বোঝার উপায় কি, বিশেষ আইন আরো ভালো করে বোঝার উপায় হচ্ছে যে সকল তামাদি মেয়াদ তামাদি আইনে আছে সেগুলো বিশেষ আইন না, কিন্তু যে আপিল দরখাস্ত রিভিউর তামাদি মেয়াদ তামাদি আইনে নাই, সেগুলো হলো বিশেষ আইন। ধরেন নারী শিশু নির্যাতন দমন আইনের আপিল করতে হবে কোন কোথায় কতদিনের মধ্যে? 30 দিন। এটা তামাদি আইনে বলে না, এটা বলছে ওই আইনে। সো এটা কি বিশেষ আইন। বিশেষ আইন। কিন্তু দণ্ডবিধির আপিল করতে হবে 30 দিনের মধ্যে বা 60 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে, এটা তামাদি আইনে বলা বলতে, সো এটা বিশেষ আইন না। না। বুঝলেন কিনা? তাহলে যে তামাদি মেয়াদ তামাদি আইনে বলে নাই সেটাই কি বিশেষ আইন, আর যে তামাদি মেয়াদ তামাদি আইনে বলেছে সেটা কিন্তু বিশেষ আইন না। না। এটা হলো সার কথা। এ জায়গায় অনেক পেছানো আছে, এগুলা পড়তে যাব না। তাহলে 5 ধারা আমরা কি কি পড়লাম দেখেন। 5 ধারা কয়টা বিষয়? 5টা। এই বিষয় আপিল, লিপ্ত। আপিলের অনুমতির দরখাস্ত, রায় রিভিউর দরখাস্ত, রিভিশন, আর একটা অন্যান্য আবেদন। কয়টা? 5টা। পাঁচটা। সুটের ক্ষেত্রে প্রযোজ্য না। না, বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। না। আর 5 ধারায় এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, এ জায়গা কি থাকতে হবে? সাফিসিয়েন্ট কজ। কস থাকতে- সাফিসিয়েন্ট কজ কি নির্দিষ্ট আছে? না। না। কোথায় আছে? উচ্চ আদালতের নজর অনুসারে। নজির। 5 ধারায় বিলম্ব মওকুফের দরখাস্ত
মঞ্জুর করতে কি বাধ্য? না, এটা কি বিবেচনা মূলক। এই তো কথা, এলো 5 ধারা। বুঝছেন? তো আমরা জেনে রাখা ভালোতে আসি। 5 ধারার বিধান 5টা ক্ষেত্রে প্রযোজ্য করা হয়েছে। কয়টা ক্ষেত্র? 5টা। 5 ধারা তাবাদি মওকুফের জন্য আবেদন মঞ্জুর করে আদালতের কি ক্ষমতা? বিবেচনামূলক। তারপরে এই জায়গায় 5 ধারায় বিলম্ব মওকুফের ক্ষেত্রে আবেদনকারীকে বিলম্বের যথেষ্ট কারণ বা সাফিসিয়েন্ট কজ দেখাইতে হবে নাকি? জি। সুটের ক্ষেত্রে কি 5 ধারা প্রযোজ্য? না। না। আমরা বিগত বছরের প্রশ্ন আসি। দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর 5 ধারার বর্ণিত তামাদি মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিম্নের কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? মূল মামলা মানে কি? সুট। লিমিটেশন অ্যাক্ট 1908 এর 5 ধারা প্রযোজ্য হবে না কিসের ক্ষেত্রে? সুটের ক্ষেত্রে। সুদের ক্ষেত্রে হবে না। কোন মামলার ক্ষেত্রে তামাদি মেয়াদ মওকুফ হবে না? এ জায়গায় বলছে কি আপিল ডিভিশন রিভিউ সত্য ঘোষণা। সত্য ঘটনা। সত্য ঘোষণা একটা মূল মামলা, এ মামলায় মওকুফ হবে না। না। সো বাদ বাকি এ জায়গায় যে প্রশ্ন আছে কষ্ট করে পড়ে ফেলবেন। আজকে এই পর্যন্তই। আগামীকাল আমরা আইনগত অপরগতা বা 6 ধারা থেকে পড়া শুরু করব, এবং আমাদের এখন স্বাক্ষরের ক্লাস টেস্ট অনুষ্ঠিত হবে। তো তার আগে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। এবং বলে দিই, সেটা হলো সাক্ষ্য আইনের ক্লাস টেস্ট। আগামীকাল আরো 10 পেজ যুক্ত হবে আর কি। বুঝছেন? যা পড়ছিলাম সেটার উপর আরো 10 পেজ প্রশ্ন নিয়ে না। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।